ওয়েলকাম অল অফ ইউ। সকলের কাছে কিছুটা হলো একটা স্বস্তির খবর। দীর্ঘ 7-8 বছরের প্রতীক্ষার পর আজ এসএলএসটির গেজেট এবং নোটিশ পাবলিশ হয়েছে, এটা তোমরা সকলে অলরেডি জেনে গেছো। যাই হোক, কিছুটা হলো আমরা সবাই আশাবাদী, যদিও এখনো কিছুটা বিপদ আছে বলেও মনে হচ্ছে। কেন বলছি, সুপ্রিম কোর্টে যে ওবিসি মামলার যে চলছে, তার জন্য কোনোভাবে না কোনোভাবে জানি না এই পরীক্ষা হ্যাম্পার হবে কিনা। আবার এটা তো খুব প্যাথেটিক ব্যাপার, 2016 সালের যারা পরীক্ষার্থী, 2016 সালের যারা যোগ্য চাকরিরত শিক্ষক শিক্ষিকাগণ, তাদের এইভাবে চলে যাওয়া চাকরি এবং তাদের আবার পরীক্ষা দিতে হবে, এই যে ব্যাপার, এই নিয়ে কিছু একটা জটিলতা আবার না তৈরি হয় কোর্টে গিয়ে, সে নিয়ে আমরা খুব সবাই চিন্তিত। যাই হোক, ঈশ্বরের কাছে কামনা করি যাতে কোনো রকম বাধা বিপত্তি না হয়ে, যাতে করে আবার ভালোভাবে এসএলএসটিটা হয় এবং ফ্রেশ ছাত্র, যারা ভালো ছাত্র, যারা ফ্রেশ স্টুডেন্ট, যারা ফ্রেশ ক্যান্ডিডেট, তারাও যেন পরীক্ষায় বসতে পারে এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকাগণ, তারা যেন আবার স্বমহিমায় তারা তাদের চাকরির স্থলে, তাদের স্কুলে তারা যেন ফিরে যেতে পারে, এই কামনা ঈশ্বরের কাছে করি। তো যাই হোক, আশা করছি পরীক্ষাটা হবে, এটা আশা করে বলছি। যে একটা বিষয় কি হলো, তোমরা জানো পরীক্ষা মোটামুটি সেপ্টেম্বরের ফার্স্ট উইক। টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্টের টেন্টেটিভ ডেট ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। তাহলে ফার্স্ট উইক অফ 2025 যদি টেন্টেটিভ ডেট অফ রিটেন টেস্ট হয়, আজকে তোমার মে মাস শেষ হলো, জুন জুলাই আগস্ট 3 মাস। এই 3 মাসের মধ্যে এই ভাস্ট সিলেবাস, হ্যাঁ, যারা পড়াশোনার মধ্যে আছে, যেমন যারা এই কদিন আগে ফার্স্ট সেমিস্টার বা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পাস করে এসছে, বা যারা এখন থার্ড ইয়ার পড়ছে, তাদের কাছে এটা খুব ইজি ব্যাপার। কারণ বলছি কি, কয়েকদিন আগে, 2 দিন আগে, আমি তো বরাবরই স্টুডেন্ট পড়িয়ে আসছি, অনার্সের স্টুডেন্ট, যারা জানে তারা জানে, আজ নয় 2001 সাল থেকেই পড়িয়ে আসছি। তো এই 2016 সালের কোশ্চেনটা আমি যখন এখানে রেখেছি, দেখে বলছি স্যার এটা কিসের কোশ্চেন? বলি এসএলএসটি 2016 অনার্স পিজির কোশ্চেনটা দেখ। বলে আরে এ তো সবই জানা, সবই তো আমাদের। বলে হ্যাঁ, ও তো অনার্সের সিলেবাসের উপরে কোশ্চেন হয়। বলে তো সব পারবো আমরা। হ্যাঁ পারবে তো। স্যার 1 মাস রিভিশন দিতে হবে। আমি বললাম হ্যাঁ, তোমরা কারেন্ট বলে তোমরা 1 মাস রিভিশন দিলে হয়ে যাবে, কিন্তু যারা ধরো 2016 সালে এই পরীক্ষা দিয়ে চাকরি করছিল, তারা তো সবাই সংসারী, সবাই ফ্যামিলি ম্যান, সবারই ছেলে মেয়ে আছে, সবারই বাড়ির বিভিন্ন বাড়ির কাজ আছে, বয়স্ক বাড়িতে লোকজন আছে, সবাই বাড়ির কাজ নিয়ে ব্যস্ত এবং স্কুলে পড়ানো নিয়ে ব্যস্ত। এই অনার্সের পড়ানোর সঙ্গে অনেকেই অনেক দূরে, যদিও আমরা পড়িয়ে আসছি টিউশন বলে আমরা চর্চার মধ্যে আছি, কিন্তু অনেকেই তো অনার্স লেভেলটা পড়ায় না, বিএসসিটা পড়ায় না, স্কুলে পড়াচ্ছে, 11, 12, 9, 10 পড়াচ্ছে। ফলে অনার্সের জিনিসগুলোর সঙ্গে দূরত্ব বেড়ে গেছে অনেকটা। এবং যারা 2016 সালের চাকরিরত শিক্ষক শিক্ষিকা ছাড়াও যারা আছেন, যেমন আমি যখন 2016-17 সালে এসএসসি পড়াচ্ছিলাম, 17-18 সাল দুবার পড়িয়ে ঠিক যেন আমি খুব একটা লক্ষণ ভালো দেখছি না। মানে কোনো নোটিফিকেশন নেই, কোনো কিছু নেই। কেউ বা বলছে কি দুর্গাপুজো নাকি প্রতি বছর হবে। মানে বাবা, লক্ষণ ভালো ঠেকছে না রে। বলে কি করবো স্যার? অন্যান্য পরীক্ষা দাও, রেল দাও, ব্যাংক দাও, সিজিএল দাও। তা আমার কথা শুনেছে অনেকে, আমার কথা শুনে অনেকে ফল পেয়েওছে। একদম 2021-এ অনার্স পাস করা ছেলে ব্যাংক পিও দিয়ে, বাগনানের কাছে বাড়ি, ব্যাংক পিও দিয়ে ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছে। অনেক ছেলে সিজিএল দিয়ে চাকরি পেয়েছে, অনেক ছেলে
রেলে চাকরি করছে, ওই এসএসসি ব্যাচেরই কিছু ছেলে, তারা এইসব ছেড়ে ছুড়ে দিয়ে বই খাতা তুলে দিয়ে লেগে গেছে রেলের পরীক্ষা দিয়ে তারা রেলে চাকরি করছে। তো যাই হোক, কিছু স্টুডেন্ট কিন্তু, অনেক স্টুডেন্টই কিন্তু এই সরকারি চাকরির পরীক্ষা দেবে বলে পড়াশোনা করছিল। সেই পড়াশোনাটা এই সাবজেক্ট পড়াশোনা থেকে অনেকটা দূরত্ব, তার ফলে অনার্সের সিলেবাস থেকে অনেকটাই কিন্তু তোমাদের ডিস্টেন্সটা বেড়ে গেছে। তো এই অল্প সময়ের মধ্যে তোমাদের এই সিলেবাসটাকে কভার করা বেশ চাপের ব্যাপার। তোমরা জানো, এই ডেটগুলো সবাই জানো যে অনলাইন অ্যাপ্লিকেশান নেওয়া হবে। কমেন্সমেন্ট অফ অনলাইন অ্যাপ্লিকেশান 16/6/2025। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ফর্ম সেটা হচ্ছে 14/7/2025। আর লাস্ট ডেট ফিস জমা দেওয়ার লাস্ট ডেট সেটা কত, সেটাও 14/7/2025। আর টেন্টেটিভ ডেট অফ রিটেন এক্সামিনেশন, রিটেন এক্সামিনেশনের টেন্টেটিভ ডেট হচ্ছে তোমার ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর। তাহলে 60 মার্কসের কোশ্চেন হবে, সব এমসিকিউ হবে। তাহলে পুরো সিলেবাসটা না ভালো করে ঝালালে তোমাদের অসুবিধা। আমি একটা বিষয়, আমরা 2001 সালের এসএসসি, মানে 2001 সালে আমরা এসএসসি দিয়ে চাকরি করছি। আমরা অনার্স পাস করেছি ওই 99-2000 সালে। 2001 সালে এসএসসি, যদিও সেই সময় আমাদের ইস্টার্ন জোনে এসএসসিটা কয়েকবার পিছুলো, পরীক্ষাটা 3 বার পরীক্ষা পিছিয়েছিল, দিয়ে চাকরি পেলাম 2002 এর লাস্টে, 2002 চাকরি পেলাম। তো আমি ওই 2001 সাল থেকে তারপরে যতবারের এসএসসি পরীক্ষা হয়েছে আমি কোশ্চেনগুলো দেখেছি বা শুনেছি, কোনোবারের এসএসসি পরীক্ষার কোশ্চেন কিন্তু কঠিন হয়নি। অনার্সে যত কঠিন কোশ্চেন হয়, এসএসসি পরীক্ষার কোশ্চেন খুবই সহজ হয়। তাহলে প্রবলেমটা কোথায়? প্রবলেমটা অত বড় সিলেবাসটা নিয়ে। তুমি মনে করো, দেখো ক্লাসিক্যাল অ্যালজেব্রা কতগুলো চ্যাপ্টার, ইন্টিজার, থিওরিফিকেশন, কমপ্লেক্স নাম্বার, ইনইকুয়ালিটি। কমপ্লেক্স নাম্বারের আমরা যদি এসকে মাপার বই ফলো করি 3খানা চ্যাপ্টার, কতগুলো ফর্মুলা, কতগুলো ল। থিওরিফিকেশনে কত থিওরেম, কত প্রপার্টি, কত প্রপার্টি দিয়ে অঙ্ক। তাহলে এত বড় সিলেবাসটাকে, এই যে জিনিস থেকে জায়গা থেকে দূরত্ব বেড়ে গেছে, এত বড় সিলেবাসটাকে এত কম সময়ের মধ্যে ঝালিয়ে নেওয়াটা একটা চ্যালেঞ্জের ব্যাপার। কিন্তু এই চ্যালেঞ্জটা নিতে হবে তোমাদের। কেন চ্যালেঞ্জটা নিতে হবে? কারণ অনেক স্টুডেন্টই আছো যারা কিন্তু বসে আছো অধীর আগ্রহে, স্কুলে চাকরি করবে বলেই তারা কিন্তু অন্য কোনো চাকরির পরীক্ষা তারা প্রিপারেশন নাওনি দাওনি। তারা টিউশন পড়াচ্ছে, কলেজে পার্ট টাইম করছে, স্কুলে পার্ট টাইম করছে, আর কি করছে, এসএসসি কবে হবে বলে তারা বসে আছে। তাহলে তাদের জন্য এই সুযোগটা কিন্তু কাজে লাগাতেই হবে। ইন এনি হাউ সিলেবাস কভার করতেই হবে 3 মাসের মধ্যে। তো আমি কি করব? আমি এতদিন ধরে অনার্স পড়াচ্ছি, আমি কি করতে পারি তোমাদের? যেহেতু আমারও প্রচুর স্টুডেন্ট আছে, আমার কাছে পড়েছে, সেই 2002 সাল থেকে 3 সাল থেকে পড়াচ্ছি, প্রচুর স্টুডেন্ট প্রতি বছর পড়ে গেছে। নোটিফিকেশনের খবর পেয়েই তারা ফোন করছে, বলেছি হ্যাঁ পড়াবো। আগামী 4 তারিখ বুধবার থেকে পড়াবো, 4 জুন বিকাল 5টা। কি করব? চেষ্টা করব যে জায়গাগুলো ফোকাস করলে তোমরা ভালো মার্কস, মানে বেশি কোশ্চেন আসে, সবসময় কোশ্চেন আসে, আমাদের পুরোনো দিনের অভিজ্ঞতা থেকে যা দেখেছি, যে যে টপিকগুলোকে কভার করলে তোমরা পরীক্ষায় একটা স্ট্যান্ডার্ড জায়গায় পৌঁছাতে পারো, সেই জায়গাগুলো আগে তোমাদের কভার করার চেষ্টা করব। আর তোমাদেরও বলবো বাড়িতে তোমরা পড়ে পড়ে সেগুলো কভার করো। যেমন আমি পরপর বলে যাচ্ছি, ক্লাসিক্যাল অ্যালজেব্রা, ইন্টিজার থেকে ভালো রকম প্রশ্ন আসে, থিওরিফিকেশন থেকে ভালো রকম প্রশ্ন আসে, কমপ্লেক্স নাম্বার বিভিন্ন খুঁটিনাটি জায়গা থেকে প্রশ্ন আসে। আমি 2016 সালের কোশ্চেনটা তোমাদের কোশ্চেনের পিডিএফ এর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে দেখতে পাবে। অনেকের কাছেই আছে, যাদের কাছে নেই তারা দেখবে, যাদের কাছে নেই তারা দেখবে। নেক্সট আসি ইনইকুয়ালিটি। ইনইকুয়ালিটিটা করবে কমপ্লেক্স নাম্বার, ইন্টিজার। তারপরে তোমরা ভেরি ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে ভেক্টর। ভেক্টর থেকে খুব সহজেই কিন্তু তোমরা করতে পারবে। ভেক্টরের কিছু ভুলে যাওয়া জায়গা আছে, যেমন অ্যাপ্লিকেশন অফ ভেক্টর ইন জিওমেট্রি, ওইখানটা তোমরা ভুলে গেছো অনেক, সেই জায়গাগুলো আগে কভার করাবো। যেমন একটা পয়েন্ট দিয়ে যাচ্ছে, মানে একটা ভেক্টর দিয়ে যাচ্ছে, আর একটা ভেক্টরের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কিরকম হবে। এ পয়েন্ট দিয়ে যাচ্ছে, এ পয়েন্টের পজিশন ভেক্টর আলফা, আর বিটা ভেক্টরের প্যারালাল ওই লাইনের ভেক্টর ইকুয়েশন কি হবে, প্লেনের ইকুয়েশন।
প্লেনের ভেক্টর ইকুয়েশন, একটা পয়েন্ট থেকে একটা প্লেন পর্যন্ত দূরত্ব, একটা লাইন একটা প্লেনকে ছেদ করছে, কোন বিন্দুতে ছেদ করবে, এই ভেক্টর থেকে, ভেক্টর ডট প্রোডাক্ট থেকে। তাই তো অ্যাপ্লিকেশন অফ ভেক্টর ইন মেকানিক্স, অ্যাপ্লিকেশন অফ ভেক্টর ইন মেকানিক্স, অ্যাপ্লিকেশন ভেক্টর ইন জিওমেট্রি, ভেক্টর ডট প্রোডাক্ট, এই জায়গাগুলো ভালো করে কভার করো, ভেক্টরটা ভালো করে ঝালাও। এরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন, খুব সহজ জায়গা, তোমরা হয়তো হেলা ফেলা করবে, কিন্তু হেলা ফেলা করো না, পুরো সব চ্যাপ্টারগুলোকে একটু করে উল্টানোর চেষ্টা করো, উদাহরণগুলোই করো না, এই যে বইয়ে যে উদাহরণগুলো সেগুলোই দুটো একটা করে করো, করতে থাকো। একটা ছোট অঙ্ক চেষ্টা করো, নিজেরা করো, চেষ্টা করো। সব সময় যে বাজারে যে বইগুলো পাওয়া যায় মানে কম্পিটিটিভের জন্য, সেই বইগুলো দেখে সবসময় করতে গেলে হবে না। টেক্সট বই যেগুলো তোমরা অনার্সে পড়েছিলে, যে যে ইউনিভার্সিটি পড়েছিলে, সেই ইউনিভার্সিটি স্টুডেন্টদের বলছি, অনার্সের বইগুলো একটুখানি তোমরা রিভিশন দাও। কিছু হোক না হোক, চ্যাপ্টারের এক্সারসাইজের অঙ্কগুলো করে দেওয়া আছে, যেগুলো কষে দেওয়া আছে, সেই অঙ্কগুলো একবার করে করো। ডিফারেন্সিয়াল ইকুয়েশনের উপর খুব গুরুত্ব দেবে তোমরা। তোমরা দেবে গুরুত্ব এলপিপির কোন কোন জায়গায়, এলপিপির কনভেক্স সেট, এলপিপির এক্সট্রিম পয়েন্ট, এলপিপি বেসিক ফিজিবল সলিউশন, এই জায়গাগুলোর উপর খুব গুরুত্ব দেবে তোমরা, ঠিক আছে। অতঃপর আসছি আমি, যেমন রিলেশন ম্যাপিং, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রার মধ্যে রিলেশন ম্যাপিং এর উপর কিন্তু তোমরা গুরুত্ব দেবে, ফোকাস করবে রিলেশন ম্যাপিং, ওখান থেকে কোশ্চেন থাকবেই। আর কোশ্চেন তোমাদের ভালো রকম পাবে তোমরা ডিনামিক্সের কয়েকটা জায়গা আছে, যেমন সেন্ট্রাল অরবিটের ল অফ ফোর্স বের করা, এ প্রতিবার অঙ্ক থাকবেই, ঠিক আছে। তারপরে তোমাদের এই যেমন ডিনামিক্সে অত বড় সিলেবাস, কি করবে তোমরা, ফর্মুলাগুলো মেনলি জেনে রাখবে, রেডিয়াল কজ রেডিয়াল অ্যাক্সিলারেশন, টেনজেন্সিয়াল নর্মাল অ্যাক্সিলারেশন, ঠিক আছে। তারপরে তোমার ওই সেন্ট্রাল অরবিটের ক্ষেত্রে বললাম ল অফ ফোর্স বের করা, তারপরে যে কলিশন অফ ইলাস্টিক বডিজ, কলিশন অফ ইলাস্টিক বডিজ, ওখানে যে সূত্রগুলো ছিল তিনটে, ল অফ কনজারভেশন, ঠিক আছে, ওই তিনখানা সূত্র ভালো করে দেখা, একটু একটু বইয়ের ছোট ছোট অঙ্কগুলো দেখা, ঠিক আছে, যে যে পড়ছো বইয়ের উদাহরণের অঙ্কগুলো একটু দেখা, ঠিক আছে, এগুলো করো, ম্যাপিংটা একটু ভালো করে করো, ঠিক আছে। আর তোমরা করো অ্যানালিসিসের যে জায়গাটা করবে, অ্যানালিসিসের জায়গাটা করবে সিকোয়েন্স সিরিজ, লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি, এই জায়গাটা ভালো করে করো অ্যানালিসিসে, সিকোয়েন্স সিরিজ লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি, অ্যানালিসিসে সিকোয়েন্স অফ ফাংশন, সিরিজ অফ ফাংশন, রিমেন ইন্টিগ্রেশন, এগুলো খুব জোর দিয়ে করার কিছু দরকার নেই, তোমরা করবে যেটা লিমিট কন্টিনিউটি ডিফারেন্সিয়েবিলিটি। একটা কথা আমার শুনে নাও, যে যে জিনিসগুলো এইচএস এর সিলেবাসে বা স্কুলে যেগুলো পড়ানো হয়, স্কুলে যে টপিকগুলো পড়ানো হয়, ধরো 11-12 স্কুলে যেগুলো পড়ানো হয়, তার সঙ্গে রিলেটেড যে টপিকগুলো রয়েছে, সেই টপিকগুলোর উপর বেশি গুরুত্ব দেবে। কারণ আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা অনুযায়ী, অভিজ্ঞতাতে দেখেছি, যে টপিকগুলো 11-12 পড়ানো হয় স্কুলে, সেই টপিকগুলোর উপর থেকে বেশি অনার্সে সেই সব জায়গাগুলো থেকে কোশ্চেনগুলো দেওয়া হয়। তবে অ্যানালিসিসের কি ওপেন সেট ক্লোজ সেট করবে না? নিশ্চয়ই করবে। ওপেন সেট সংক্রান্ত দু একটা করে প্রবলেম করবে, থিওরেম বেশি করার দরকার নেই, জানো তোমরা, ঠিক আছে, এই ব্যাপার। হ্যাঁ, আমি পড়াবো কিনা, নিশ্চয়ই পড়াবো। আমি পড়াবো 4 তারিখ থেকে, বলেই দিয়েছি। উইকলি 2 days করে ক্লাস নেওয়া হবে, লাইভ ক্লাস হবে। এখন আমাদের যে কোনো ক্লাস হচ্ছে কি, দুটো মুডে একসঙ্গে চলে। ছাত্ররা এসে সামনে বসে পড়ে, এবার যার দূরে বাড়ি সে অনলাইনে পড়ে, তার ফলে লাইভ ক্লাসও হবে, আবার যে পারবে সে ফিজিক্যালি অ্যাটেন্ডও করতে পারবে, প্লাস উইকলি একদিন করে মক টেস্ট হবে। গুরুত্বপূর্ণ কোশ্চেন তোমার। স্যার আপনি মাইনে কত নেবেন? খুব কম, খুব মিনিমাম 2017-18 সালে পড়াতাম, এসএসসি পড়াতাম, সপ্তাহে 1-2 দিন করে পড়াতাম, খুব মিনিমাম টাকা নিতাম, যেটা তোমাদের ওই চা খেতে গিয়ে নষ্ট হয়, সেই টাকা দিয়ে আমরা করাই। চাইলে ব্যাচে জয়েন হতে পারো, সব ক্লাস রেকর্ডেড থাকবে, সমস্ত ক্লাস আমার রেকর্ডেড থাকে, প্লাস কিছু কিছু ক্লাস আমি তো ইউটিউবে দেবো, ঠিক আছে। ইউটিউবে লাইভ ক্লাস করাটা হবে না, অত সময় নেই, কারণ অনার্সের আমার সব ব্যাচেরই স্টুডেন্ট আছে, একটা ব্যাচের পরীক্ষা আছে 17 তারিখ থেকে, ওইটা একটা খুব চাপের 6 সেমিস্টার, ওরা আউটগোয়িং, ওদের 3.5 মাসের মাথায় পরীক্ষা হচ্ছে। যাই হোক, তোমরা চেষ্টা করবে আমার ক্লাসগুলো ফলো করার। সেটা করতে গেলে তোমাদের আমার পেড ব্যাচে জয়েন হতে পারো, অথবা পেড ব্যাচে জয়েন হতে খুব ভালোই হয়, উইকলি 2টো করে ওখানে লাইভ ক্লাস হবে সব সময়। আমার অ্যাপস আছে, সেই অ্যাপসে জয়েন হতে হবে। আমার সঙ্গে যোগাযোগ করবে কিভাবে? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার 8768278956, এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে, ফোন করে যোগাযোগ করাটা খুব কষ্টকর, কারণ সবসময় লাইভ ক্লাস হলে ফোন করলে খুব অসুবিধা হয়। তাই আমি বলছি যে এখানে মেসেজ করে যোগাযোগ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করে যোগাযোগ করবে। আর
দুদিন করে সপ্তাহে ক্লাস নেওয়া হবে, একটা করে মক টেস্ট হবে। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করবে। যারা সত্যি পরিশ্রমী, প্রকৃত যারা ভালোবাসো পড়াশোনাকে, তারা অবশ্যই চাকরি বাকরি পাবে। এবং যারা যোগ্য চাকরিরত শিক্ষক শিক্ষিকারা রয়েছেন, তারা আবার তাদের পুরনো কর্মস্থল হোক বা নতুন কর্মস্থল হোক, তারা তাদের জায়গায় ফিরে যাবে। এই আশা করে সকলকে বলি যে তোমরা চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু আমি যা ভিডিও ছাড়বো তোমরা দেখতে পাবে। যদি তোমরা মনে করো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে করে দেবে। দিলে তোমাদের কি হবে, ক্লাসগুলো তোমরা দেখতে পাবে। ঠিক আছে, আমি প্রতি সপ্তাহে একটা করে ইউটিউব ক্লাস দিয়ে দেবো, রেকর্ডেড ক্লাস দিয়ে দেবো, আর দুটো করে আমার সেটা পেড ব্যাচে ক্লাস হবে, একদিন করে মক টেস্ট হবে। ঠিক আছে, তাড়াতাড়ি করো, সময় বেশি নেই। সুযোগ একবার পেয়েছো, সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করো, এই সুযোগটা হাতছাড়া করবে না। বেস্ট অফ লাক, সবার ভালোভাবে পরীক্ষা হোক, সবাই ভালো করে পরীক্ষা দাও, এই আশা করে পরে দেখা হচ্ছে আবার।